২৪শে জুলাইয়ে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে অবশেষে প্রকাশিত হলো জুলাই ঘোষণাপত্র। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনি ও সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে জুলাইয়ের গণ-অভ্যুত্থান। এছাড়া আন্দোলনকারীদের দেয়া হবে প্রয়োজনীয় সুরক্ষা, যা পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকরা সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র থাকবে। এদিকে আজ রাত ৮টা ২০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ১ বছর পার হয়েছে মঙ্গলবার। এর মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছে শুরু থেকেই। অবশেষে ১ বছরের মাথায় আসে সেই কাঙ্ক্ষিত সময়। সম্মানিত সুধীবৃন্দ, মঙ্গলবার বিকাল ৫টার কয়েক মিনিট আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে আয়োজন শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। পরে জুলাই শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার তাদের মনোভাব তুলে ধরেন। পরে আসে জুলাই ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সামনে এই ঘোষণাপত্র তুলে ধরেন। উপস্থিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এ সময় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে সংহতি জানান। ঘোষণাপত্রে মোট ২৮টি ধারা রয়েছে, যেখানে ১৯৭১ সাল থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং গণ-অভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ডের বিচার, সংস্কার, নির্বাচনের অঙ্গীকার এবং গণ-অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। ৫ই আগস্ট ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। ঘোষণাপত্রের ধারা ১-এ আছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের স্বীকৃতির কথা। ধারা ৩-এ আছে ১৯৭২-এর সংবিধানের কিছু কাঠামোগত দুর্বলতার কথা। ৪-এ রয়েছে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার কথা। ধারা ৫-এ রয়েছে ১৯৯০ সালে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর ৯১ সালে সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তন। ধারা ৭-এ রয়েছে ১/১১-র মাধ্যমে ষড়যন্ত্রমূলক বন্দোবস্তের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদের পথ সুগম করা। বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ধারা ১৪-তে রয়েছে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণের ভোটাধিকার বঞ্চিত করে ৩টি নির্বাচনের বিষয়। ধারা ১৮-তে আছে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী বাহিনী নারী ও শিশুসহ বহু মানুষকে নির্বিচারে হত্যার বিষয়। আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় ১,০০০ মানুষকে নির্বিচারে হত্যা করে, অগণিত মানুষ পঙ্গুত্ব, অন্ধত্ব বরণ করে। ধারা ১৯-এ রয়েছে ২০২৪ সালের ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ থেকে পালানোর বিষয়। ধারা ২১-এ রয়েছে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়। ধারা ২৩-এ রয়েছে যুক্তিসঙ্গত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি। আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। এছাড়াও রয়েছে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি। রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। জুলাই ঘোষণাপত্রে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্রের পর রাজনৈতিক দলের নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। কথা বলবো তার সাথে। আনোয়ার, প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্রের পরিপ্রেক্ষিতে আসলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা সেখানে উপস্থিত ছিলেন তারা আসলে কি প্রতিক্রিয়া জানালেন?
আফরিন, অনেক কাঙ্ক্ষিত যদি বলি বা একটি আলোচনার যে জায়গাটি ছিল সেটি হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র, সেটি আমরা দেখেছি। নিশ্চয়ই সেটি আপনি প্রতিবেদনে দেখাচ্ছিলেন যে প্রধান উপদেষ্টার যে একদম সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা যে জায়গাটি আছে সেখানেই কিন্তু একদম খোলা একটি মঞ্চেই কিন্তু তিনি ঘোষণাপত্রটি পাশ করেছেন। তো সেই জায়গা থেকে যদি বলি, আমরা দেখেছি যে এরই মধ্যে মোটামুটি রাজনৈতিক দলের যে প্রতিনিধি যারা ছিলেন তারা এর মধ্যে বের হয়ে গেছেন। আমি বেশ কিছু প্রতিনিধি তারা কথা বলেছেন, জামায়াতে ইসলামী নায়েবে আমির তিনি কথা বলেছেন, নাগরিক পক্ষের মাহমুদুর রহমান মান্না কথা বলেছেন, এবি পার্টির আমরা দেখেছি মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান তিনি কথা বলেছেন, ইসলামী কিছু দল তারাও কথা বলেছেন। এখানে মোটামুটি একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। সেই জায়গা থেকে যদি বলি, অনেক ইতিবাচক ভাবে মন্তব্য করেছেন, কিন্তু জামায়াতের নায়েবে আমির তিনি কিছুটা বলেছেন যে এই ঘোষণাপত্র যেটি তারা শুনেছেন, যতটুকু ওই উপস্থিত শুনেছেন, তো সেই জায়গা থেকে তাদের কাছে কিছুটা অসম্পূর্ণ মনে হয়েছে, যে কারণে অনেকটাই একটু অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের পক্ষ থেকে, এমনটা আমরা দেখেছি। আবার কোনো দল এটাকে ইতিবাচক হিসেবে তারা দেখেছেন, তারা বলেছেন যে এই ঘোষণাপত্র জুলাইয়ের যে চেতনা, জুলাই আন্দোলনের যে মূল বার্তা, সেটি বার্তা আরও বাস্তবায়নে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে, এমনটাও মন্তব্য করেছেন। তবে এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু যুক্তি তর্ক আছে, যেহেতু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে রাজনৈতিক দলগুলোর একটি মতামত সরকার কাছে দেওয়া হয়েছে, সরকার পক্ষ থেকে যেটি চাওয়া হয়েছিল, তো সেই জায়গা থেকে বিষয়গুলো একটু বিশ্লেষণের বিষয় রয়েছে। কোনো দল বলেছেন তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা পরবর্তীতে জানাবেন। তবে তাৎক্ষণিকভাবে যদি বলি, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত আমরা বিএনপির কোনো প্রতিক্রিয়া আসলে পাইনি। যারা প্রতিনিধি ছিলেন, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আমরা যে গেটে দাঁড়িয়েছিলাম সেখান দিয়ে আসলে তারা বের হয়নি, অন্য একটি গেট দিয়ে তারা বের হয়েছে। আমাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বা এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের পক্ষ থেকেও আমরা আসলে কোনো প্রতিক্রিয়া ওইভাবে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তো সর্বোপরি হয়তো যেটি বলা হচ্ছে যে রাজনৈতিক দলের পক্ষ থেকে সব রাজনৈতিক দলই যারা কিছু কথা বলেছেন, কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে, আনুষ্ঠানিক প্রতিক্রিয়াগুলো হয়তো আমরা জানতে পারবো, তারা গণমাধ্যমকে জানাবে। তো সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই আসলে জুলাই ঘোষণাপত্রটি সম্পূর্ণ হলো। এখন দেখার বিষয় যে এই বিষয়টি শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া, সেটা অপেক্ষা করতে হবে। তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নিশ্চয়ই তারা জানাবেন। আফরিন। নিশ্চয়ই আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র জনতার ঢল উপভোগ করেন দিনব্যাপী নানা আয়োজন। তবে 1 বছরে তেমন প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন তারা। তবে তাদের দাবি একটাই, সংস্কার দিয়েই দিতে হবে নির্বাচন। ঠিক 1 বছর আগে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের আনন্দে মেতেছিল দেশের মানুষ। আনন্দ মিছিল নিয়ে রাজপথে নেমে এসেছিল সব বয়সী। সেই দিবস পালনে আবারও জনতার বাঁধ ভাঙা আনন্দ। নবীন প্রবীণ শিশু কিশোর সবার হাতে ও কপালে বাংলাদেশের পতাকা, মুখে স্লোগান। সব পথ যেন এক হয়ে মিশেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। তবে আনন্দের সাময়িক বিপত্তি ঘটায় গ্যাস বেলুন বিস্ফোরণ, যদিও তাতেও ভ্রুক্ষেপহীন মানুষ। কিছুক্ষণ পরই ঠিক 2:25 একযোগে বেলুনগুলো উড়িয়ে দেয়া হয় প্রতীকী হিসেবে। গত বছর ঠিক এই সময়ই মুক্ত হয়েছিল স্বৈরশাসন। 1 বছরে আশানুরূপ প্রত্যাশা পূরণ হয়নি। দাবি একটাই, সংস্কার করেই নির্বাচন দিতে হবে। সবার চোখে মুখে নতুন বাংলাদেশের স্বপ্ন। আজকে 36 জুলাই 1 বছর বর্ষপূর্তিতে এত আনন্দ বোধ করছে বলার বাইরে। আমরা এই দিনে আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি, বাঁচার অধিকার পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি। আমরা এখানে আসছি স্বৈরাচার মুক্ত 1 বছর পালন করতে। 1 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার দেশের কোনো যে পরিবর্তন বা সিস্টেমের জন্য আমরা আন্দোলন করেছিলাম, কোনো স্বার্থ ছিল না, কিন্তু সেটা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আর তরুণদের বার্তা, নতুন বাংলাদেশে কেউ যেন ফ্যাসিজমের আচরণ না করে। ভালো হোক, আগামীতে আরো ভালো হোক, স্বৈরাচার মুক্ত থাকুক। দেশ তো খুব সুন্দর দেখতে চাই, সাদাবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই। এদিকে মানিক মিয়া এভিনিউ সড়কে জুলাই পুনর্জাগরণে আনন্দমালা হিসেবে পারফর্ম করছে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গানের তালে তালে উপভোগ করেন সবাই। জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং জুলাই ঘোষণাপত্র উপস্থাপন উপলক্ষে রাজধানী মানিক মিয়া এভিনিউতে এসে মিশেছে সব পথ। লোকে লোকারণ্য, পুরো এলাকা সুর আর ছন্দে মেতেছেন তারা। তবে এটি কেবলমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, একটি নতুন প্রজন্মের চেতনার পুনর্জাগরণের প্রতীক। মানিক মিয়া এভিনিউ থেকে রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।
1971 স্বাধীনতা অর্জন আর 2024 হলো স্বাধীনতা রক্ষার বছর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট পালানোর পর রাহু মুক্ত হয়েছে বাংলাদেশ। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। 24-এর গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। আজকের এই দিনে আমি আবারও সকল শহীদদের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে রাজধানীর মহাখালীতে জামায়াতের গণমিছিলে একথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আরেকটি স্বৈরাচার তৈরিতে সহায়তা করলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের অবস্থানকে দ্বিমুখী ও আত্মঘাতী বলেও মন্তব্য করেছেন। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই। স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ না করে জামায়াতের টেকসই গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে যাবে। টেকসই গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য। জামাত সেই টেকসই গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে যাবে। নতুনভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে আছে, প্রতিনিধিত্বমূলক নির্বাচন, পিআর। কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বৈঠকের গুঞ্জন নিয়ে চলছে তোলপাড়। যদিও খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার দাবি, কক্সবাজারে ঘুরতে গেছেন তারা। এদিকে জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের দিনে গণঅভ্যুত্থানের নেতৃত্ব পর্যায়ের নেতাদের কক্সবাজারে অবস্থান রহস্যজনক বলছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং জুলাই যোদ্ধারা। ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার বেলা 11টা 25 মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এনসিপির 5 নেতা। তারা হলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, 2 মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সঙ্গে ছিলেন জারার স্বামী খালেদ সাইফুল্লাহ। বিমানবন্দর থেকে এনসিপি নেতারা ইনানির একটি 5 তারকা হোটেলে ওঠেন। গুঞ্জন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই এই সফর। গাড়ি নিয়ে ওদেরকে লামা দিয়ে আমি এখানে চলে আসছি। আমি আর ওদের সাথে আর কোনো কথাবার্তা বলি নাই। এনসিপি নেতাদের ওই হোটেলে ওঠার বিষয়ে অবগত পুলিশও। 11টার সময় ওই যে এয়ারপোর্টে আসছে তারা 5 জন, 5তলা 3টা রুমে পাশাপাশি অবস্থান করছে। এই খবরে হোটেলের সামনে বিক্ষোভ করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। আমরা বিক্ষুব্ধ জনতা, আমরা এই হোটেলের সামনে এখানে মানববন্ধন কর্মসূচি করেছি, যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটা তাৎপর্যের জবাব আমরা ঐক্যবদ্ধ আছি, সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তির দিনে নাসিরউদ্দিন হাসনাতদের এই সফরকে রহস্যজনক বলছেন জুলাই যোদ্ধা ও স্থানীয়রা। শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকানোর জন্য আজকের এই মূল বৈঠক আমরা এভাবে সন্তোষ করতেছি। অবশ্য পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরকে গুজব ও অপপ্রচার দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এটা গুজব, আমরা ঘুরতে আসছি। আর হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে, এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। তিনি জানান, তাদের এই সফর ব্যক্তিগত, পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি। ডিবিসি নিউজ ডেস্ক। গত বছর গণ অভ্যুত্থানের সময় 14 থেকে 17 জুলাই পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 64 শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পাশাপাশি অপরাধের মাত্রা অনুযায়ী 46 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং 73 জন সাবেক শিক্ষার্থীর শিক্ষা সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। গণ অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের মধ্যে হট্টগোল, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে আনন্দ মিছিলে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জে মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা চলছিল। এক পর্যায়ে দুপুর 12টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত জেলা কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়। এ সময় বক্তব্য দিতে বাধা দেন আরেক জুলাই যোদ্ধা ইসমাইল হক সিরাজি সহ তার সমর্থকরা। এ নিয়ে সাব্বির এবং ইসমাইলের সমর্থকদের মধ্যে হট্টগোল, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। পরে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো।